জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রায় ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলার রিভিউ সংক্রান্ত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। গোয়েন্দারা যেন আরও সক্রিয় থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদ বদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। এছাড়া গোপালগঞ্জের বিষয়ে কমিটি তদন্ত করে জানাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আছে কিনা, দুর্বলতা সেখানে কতটুকু ছিল। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সাংবিধানিক ৪টি প্রতিষ্ঠানে নিয়োগ বিধিমালা ইস্যুতে একমত হতে না পেরে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে আজ আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে ঐকমত্য কমিশনের ২০তম বৈঠক শুরু হয়। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব কমিশনের পক্ষ থেকে নিরীক্ষণ নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয়। তবে আলোচনার অংশ না নিয়ে বৈঠক ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে বলে মনে করে দলটি। তবে ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠানকে দলীয়করণ করার মনোভাব বলে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী, আর বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। এদিকে কমিশনের সহ সভাপতি আশা প্রকাশ করেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসিব, এখন পর্যন্ত কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে জানাবেন আমাদের। মোর্শেদ, আপনাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দ্বিতীয় দফায় ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক হচ্ছে, আজকে ২০তম দিন। এই ২০তম দিনে মোট ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে গতকালকে পর্যন্ত, কিন্তু আজকে কোনো বিষয় এখন পর্যন্ত ঐকমত্য হয়নি। যে বিষয়ে আজকে উত্থাপন করা হয়েছিল মূলত সাংবিধানিক ৪টা পদ, বিশেষ করে যদি আমি বলি দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং পাবলিক সার্ভিস কমিশন এবং ন্যায়পালের নিয়োগ, এই যে বিধান, এই বিধানগুলোর জন্য একটি নিয়োগ কমিটি একটি গঠন করা, একটি স্বাধীন এবং নিরপেক্ষ যারা এই কমিশনের প্রধান এবং এই কমিশনারদের নিয়োগ দেবেন, এজন্য একটি স্বাধীন এবং নিরপেক্ষ একটি কমিটি থাকবে এবং এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আসলে এটি কেন? এটি মূলত একটি প্রয়োজন হয়েছে যে এর আগে আমরা দেখা গেছে যে নির্বাহী বিভাগের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তার ইচ্ছেই
এইসব প্রতিষ্ঠানগুলো, এগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এসবের নিয়োগ দিয়েছেন এবং সেখানে অনেক বিষয়ে দলীয়করণ হয়েছে, সেটি যেন না হয় এবং এগুলো যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো যেন তার কাজ আরও ভালো মতন করতে পারেন, এজন্য একটি নিয়োগ কমিটি গঠন নিয়ে কিন্তু শুরু থেকে এই অভ্যুত্থানের পর থেকে আলাপ আলোচনা ছিল। যদিও প্রথমে এনসিপির উত্থাপন করা হয়েছিল এনসিসি সাংবিধানিক নিয়োগ কাউন্সিল, এবং পরে সেখান থেকে সরে এসে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ, সেখানেও আসলে বিএনপি আপত্তি জানিয়ে এসেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আজকেও এই বিষয়গুলো যখন উত্থাপন করা হয়েছে কমিশনের বৈঠকে, তখনই শুরুতে বিএনপি ওয়াকআউট করেছে। প্রায় আধা ঘন্টা ধরে তারা এই বৈঠকে অংশ নেয়নি, আধা ঘন্টা পরে গিয়ে তারা আবার বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে তারা আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, বিএনপি সেখানে তারা কথা বলছে না। তারা মূলত তাদের অবস্থানটা স্পষ্ট করেছে, তারা এই বিষয়গুলোতে তাদের দ্বিমত রয়েছে, কারণ বিএনপি নেতারা মনে করছেন যে এর মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে, আর যে কারণে এর বিরোধিতা করেছে অন্যান্য রাজনৈতিক দল বেশিরভাগই। বিএনপি, আমরা দেখেছি অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আরও বেশ কিছু রাজনৈতিক দল একমত হলেও কিন্তু এই সাংবিধানিক নিয়োগ কমিটিগুলোর ব্যাপারে তারা কিন্তু একমত নয় এবং তারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এবং এখন পর্যন্ত এখন যেটি আলোচনা হচ্ছে, পিএসসি কীভাবে নির্ধারণ হবে, দুদক কীভাবে নির্ধারণ হবে, এই বিষয়গুলো ঐকমত্য কমিশন আলাপ আলোচনার মাধ্যমে তারা জানাবেন এবং সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে কমিশনের সহসভাপতি জানিয়েছেন। এই ছিল মোর্শেদ এই ঐকমত্য কমিশনের খবর। ঐকমত্য কমিশন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, এটি কাম্য নয়। তাদের দেশ গঠন করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা বিষয়ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ হটানোর মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা, তবে এক বছরেও সেটি করা সম্ভব হয়নি। বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই করে দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা অনেকেরই মুখ লুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দখলদার চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন রিজভী। নির্বাচন দিতে দেরি করায় সরকারের সমালোচনা করেন তিনি। যে সংস্কার করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটা ধোয়া করে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আস্তে আস্তে তো ফলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। তো এগুলো কাউকে বলতে হয়, বলবে যারা অন্যায় করছে তাদেরকে ধরুক। ৫ আগস্টেই জুলাই সনদ দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে পদযাত্রা ও সমাবেশে কথা বলেন তিনি। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সই করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। দিনের শুরুতে জামালপুরে ডাক বাংলোয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। পরে শহরের ডাক বাংলো মোড় থেকে শুরু হয় পদযাত্রা। প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ের সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। এ সময় সমাবেশে বিচার, সংস্কার, নির্বাচন এবং জাতীয় ও স্থানীয় উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপি ও বৈষম্য বিরোধী সহ যে কোনো পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান দলটি। জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। যে
বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে, সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হতেই হবে এবং এই অপরাধের বিচারও হতেই হবে। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু সংস্কারের কথায় বারবার প্রতারিত হয়েছে। এইবার আমরা আর প্রতারিত হব না। 5ই আগস্ট আসতে যাচ্ছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 5ই আগস্টের আগে 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে। জামালপুরের পর এবার ময়মনসিংহে এনসিপির কেন্দ্রীয় নেতারা জনসভায় অংশ নেবেন। তারা এ নিয়ে আরও জানাতে জেলার টাউন হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহে এই কর্মসূচি নিয়ে কর্মী সমর্থকদের মাঝে কেমন উৎসাহ দেখছেন? বৈরী আবহাওয়ার মধ্যেও আজকে এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশ ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে, আমরা এখন রয়েছি টাউন হল মাঠে। এখানেই আজকে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন এবং কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতারা এই সমাবেশের মঞ্চে আসবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই সবার কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখন বক্তব্য রাখছেন এবং মঞ্চে ইতিমধ্যেই শহীদ পরিবারের সদস্য এবং আহতরা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখন মঞ্চে উপস্থিত হয়েছেন এবং টাউন হল মাঠে আমরা দেখতে পাচ্ছি যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু মানুষজনের বেশ উপস্থিতি রয়েছে। মানুষজন এখানে এসেছেন এবং অপেক্ষা করছেন যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা শুনবেন। আমরা দেখেছি যে এখানে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা এই সমাবেশস্থলে এসে যোগ দিয়েছে এবং এই সমাবেশস্থলে এসে তারা এনসিপির যে সমাবেশ সেটিকে সফল করার জন্য কিন্তু তারা কাজ করছেন এবং আমরা দেখেছি যে ময়মনসিংহের বেশ সবগুলো উপজেলা থেকেই এনসিপির নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে ব্যানার ফেস্টুন সহ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন এবং এখানে যারা বক্তব্য রাখছেন তাদের একটি বিষয় পরিষ্কার, সেটি পরিষ্কার করে যেটি বলছেন যে ফ্যাসিস্টদেরকে তারা বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিস্টরা যেন আর কখনোই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকার তারা আহ্বান জানিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপির যে কার্যক্রম চলছে সেই এনসিপির কার্যক্রমে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমি যদি একটু বলি, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির যে জুলাই পদযাত্রা, দেশ গড়তে যে জুলাই পদযাত্রা কার্যক্রম শুরু হয়েছে সেটি তো আজকে 28তম দিন। 28তম দিনে এখন এনসিপির যে পদযাত্রা সেটি ময়মনসিংহে অবস্থান করছে। এর আগে আজকে সকালে জামালপুরে এনসিপির পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচি হয়েছে, সেখানেও এনসিপির যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তারা কথা বলেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে ময়মনসিংহের টাউন হল মাঠের যে সবার কার্যক্রম সেই সবার কার্যক্রমে যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এখানে বারবার মাইক থেকে ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন এনসিপির নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে টাউন হল থেকে এনসিপির পদযাত্রার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ঐকমত্যর ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী। দুপুরে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিকের সৌজন্য সাক্ষাতে একথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে দুপক্ষ এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত। আলোচনা করেন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়েও। ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্ক অর্থাৎ ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদ করেছি। মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন।
আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও আইসিইউতে 3 জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইনস্টিটিউটের সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দলটি আজ রাতে চলে যাবেন বলে জানান তিনি। এর আগে গত রাতে 14 বছরের শিশু সাহিল ফারাবি আয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। রাতেই বার্ন ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে আয়ানের মরদেহ হস্তান্তর করা হয়। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আরেকটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী। দুপুরে উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকায় হুমায়রার কবরে ফুলেল শুভেচ্ছা জানান তারা। বিমান বাহিনীর প্রধানের পক্ষে ফুলের শ্রদ্ধা জানান বীর উত্তম সুলতান মাহমুদ, বিমান ঘাটির উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উইং কমান্ডার। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে পরিবারটি সখীপুরের বিমান ঘাটির হুমায়রার নামে করার দাবি জানান। আমার একটাই প্রত্যাশা, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ঢাকা শহরে অন্ততপক্ষে ঢাকা শহরের মতো এই ঘনবসতিপূর্ণ জায়গায় যেন এই ধরনের ফাইটার প্লেন যেন আর চালানো না হয়। কারণ যতই সরকার বলুক যে আমাদের দুর্ঘটনা ঘটবে না, আসলে দুর্ঘটনার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। মেহনাজ আফরিন হুমায়রা তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সম্ভবত বার্ন ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাথে চীনের একটি তদন্ত কমিটি যোগ দেবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এয়ার কমোডোর মিজানুর রহমান। তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় দুর্ঘটনা সংক্রান্ত সকল তথ্য তদন্তের পরেই প্রকাশ করা হবে বলে জানান তিনি। দুর্ঘটনায় আহত ও নিহতদের সাথে বিমান বাহিনীর একটি সমন্বয় সভা করেছে উল্লেখ করে পরিচালক বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি। এদিকে মাইলস্টোনের সকল ভবন বৈধভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। মাইলস্টোন স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রস্তুত হয়নি। রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ারিং রয়েছে আমি জানি না, আচ্ছা সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র ইঞ্জিনটা ইঞ্জিন করতে তার রাজকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছু রাজকের যথাযথ নিয়ম মেনে করা হয়, ডেভিচকের হাই বিবেচনা নিয়ে করা হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি কাল।
দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। এর আগে সকালে আবু সাইদ হত্যার মামলায় গ্রেপ্তারকৃত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শফিকুল ইসলাম সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন আসামির পক্ষে 2 জন টেস্ট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুর 5 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 3 জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। আগামীকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে 18টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম খান পান্না। এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেই 10 জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট 6টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সবশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। 25 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ছাত্র সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে রাকসু নির্বাচন কমিশন সকলের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক সহ সকলেই এই নির্বাচনে সহযোগিতা করবে বলে আশা নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হকের। আগামী 31 জুলাই নির্বাচনের আচরণ বিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 6 আগস্ট। আজকে আপনাদের সামনে বহুল কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা করছি। আচরণ বিধি প্রকাশ 31/7/2025 রোজ বৃহস্পতিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ 6/8/2025 বুধবার। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 7/8/2025 ও 10/8/2025 থেকে 12/8/2025 বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দেয়, রক্ত ঝরিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। দুপুরে ভিডিও বার্তায় যুক্ত হয়ে একথা বলেন। এ সময় 1 বছর পেরিয়ে গেলেও জুলাই সনদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার উপর হস্তক্ষেপের আশঙ্কা হেফাজতে ইসলামের। সোমবার দলটির উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, একাধিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা। এই চুক্তি বাতিল না হলে দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তারা। যে
এই যে আজকে পৃথিবীতে যত অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা দিন শেষে জাতিসংঘের কাছে আপনাদের মতো ধীশক্তি সম্পন্ন আলেম ওলামারা যতক্ষণ থাকবেন, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে বসবো। এই কমিশনের সরকার যে অন্যায়টা করেছে, আলাপ আলোচনা ছাড়া এই ধরনের কমিশনের সাথে চুক্তি করেছে, এখন চুক্তি করতে হবে সরকারকে আমাদের সাথে। তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে, তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতির যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয়, সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন। মানবাধিকার সংস্থা মুসলমানদের স্বার্থে কাজ করবে না, মুসলিম রাষ্ট্র বাংলাদেশের স্বার্থে কাজ করবে না, তারা তাদের স্বার্থে কাজ করবে, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করবে। কমিশনের অফিস খোলার জন্য আমরা হেফাজতে ইসলাম বিরোধিতা করতেছি, আমরা কোনো মতেই সম্মতি দিতে পারি না। 1.5 ঘন্টার টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। একই সাথে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলায় ভোগান্তি আরও বেড়েছে। বিস্তারিত জানাতে শহরের বিবি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের পদক্ষেপ কি? ড্রেন নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে? যে নারায়ণগঞ্জে আজকে কিন্তু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং দুপুর থেকে কিন্তু টানা 1.5 থেকে 2 ঘন্টা যে বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু নগরীর প্রধান সড়কগুলোর সাথে সাথে বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে নগরবাসী দায়ী করছেন বর্ষা মৌসুমে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজের ধীরগতিকেই। এই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে শ্রমিক সংকট সহ নানা ধরনের সমস্যার কারণে এই ড্রেন নির্মাণ কাজগুলো কিছুটা ধীরগতি রয়েছে। আমরা বিভিন্ন মহল্লাগুলোতে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, নারায়ণগঞ্জের আমলাপাড়া, কলেজ রোড, মাঝদাইর বাজার, দেবক এলাকার সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু নগরীর সড়কগুলোতে আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার পাশাপাশি যানজটেরও একটা তীব্রতা কিন্তু আমরা দুপুর থেকেই দেখতে পেয়েছি এবং এই জলাবদ্ধতার কারণে যানজট যে তৈরি হয়েছে তার অন্তরায় ছিল বিভিন্ন যানবাহনগুলো বিকল হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকা, যার কারণে দীর্ঘ একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে। আমরা আরও যেটি দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জ নগরীর চাষারা থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক কিন্তু তীব্র যানজটে ছিল দুপুর থেকে। সেটিরও কিন্তু মূল অন্তরায় ছিল এই যানজট এবং এই জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। গভীর ড্রেন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরেই চলছে। তো সিটি কর্পোরেশন যেটি বলছে আমাদেরকে যে এই ড্রেন নির্মাণের কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নগরবাসী একটি সুফল ভোগ করবেন, তখন কিন্তু এই জলাবদ্ধতার এত তীব্রতা থাকবে না। বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাওয়ার একটা ব্যবস্থা তারা করছেন। কিন্তু সাম্প্রতিক যেই ভোগান্তি, এটি নিয়ে কিন্তু নগরবাসী চরম একটি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা অনেকজনকে দেখেছি এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা সেটিও দেখতে পেয়েছি এবং বিভিন্ন নাগরিকজন কিন্তু এই সব বিষয়ে কিন্তু বিভিন্ন সময়ে বলছেন যে দ্রুত এইসব সমস্যা যাতে সমাধান করা হয় এবং জোর দাবি জানিয়েছেন দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থাগুলোর যাতে কাজ সমাপ্ত করা হয়। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী সজীব। জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে উপকূলীয় এলাকার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ বিভিন্ন সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকে সেন্ট মার্টিন, পেকুয়া, কুতুবদিয়া, আনোয়ারা ও কাপ্তাই অঞ্চলে মেডিকেল ক্যাম্পগুলোতে চিকিৎসা নেন কয়েকশো রোগী। এ সময় বিনামূল্যে সেবা ও ঔষধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীরা। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস নৌবাহিনীর। ময়মনসিংহে অটো রিকশা চুরি করে এমন এক চোর চক্রের নারী সদস্য সহ 4 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
বেলা 12টায় র্যাব 14 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রাইভেট কারে চড়ে প্রতারণার ফাঁদে ফেলে অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে এই চোর চক্র। র্যাব 14 এর ছায়া তদন্তে সোমবার জেলার গৌরীপুর ও তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 22 জুলাই চালককে কৌশলে গাড়ি থেকে নামিয়ে অটো নিয়ে পালিয়ে যায় চক্রটি। দীর্ঘদিন ধরে এই চক্রটি সড়ক মহাসড়কে এভাবে অটো চুরি করে অটোগুলোর যন্ত্রাংশ বিক্রি করত। টানা 5 দিন সংঘাতের পর তাৎক্ষণিকভাবে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাই ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সাক্ষাৎকার করেন। চলমান উত্তেজনা হ্রাস, শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যা স্থানীয় সময় মধ্যরাত থেকেই কার্যকর হবে। অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের মধ্যে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত 35 জন। এছাড়া সংঘাত ও আতঙ্কে বাস্তুচ্যুত হয়েছে দুদেশের 2.5 লাখের বেশি মানুষ। এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে গুলি করে অন্তত 5 জনকে হত্যার পর নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। সোমবার এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনের কারণ জানতে কর্মকর্তারা তদন্ত শুরু করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতের মধ্যে কয়েকজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন। উল্টর কোর মার্কেটে এই ঘটনা ঘটেছে। মার্কেটটি উচ্চমানের তাজা ফল এবং সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। থাইল্যান্ডে ব্যক্তিগত অস্ত্র বেশি থাকলেও বন্দুক হামলার ঘটনা তেমন ঘটে না, কিন্তু গত কয়েক বছর ধরে দেশটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। দশ ঘন্টা যুদ্ধ বিরতি আর ত্রাণ প্রবেশের অনুমতির একদিন যেতে না যেতেই ইসরায়েলি হামলার প্রাণ গেছে 63 ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে আরও 6 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। এর আগে গাজাবাসীর জন্য বিমান থেকে 25 টন মানবিক সহায়তা ফেলেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। যদিও গাজায় মানবিক সংকটের জন্য জাতিসংঘ সংস্থাগুলো বলছে 20 লাখ ফিলিস্তিনির একবেলা খাবারের জন্য কমপক্ষে 160টি বিমানবাহী ফ্লাইট প্রয়োজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে শুধু অপুষ্টিতে মারা গেছে 133 জন ফিলিস্তিনি। ইউক্রেনের সরবরাহ ডিপোতে সফল হামলার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ান গোলাবারুদ ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বাহিনী ইউক্রেনের 60টি ইলেকট্রনিক ব্যবস্থা, 16টি গোলাবারুদ ডিপো, 2টি উপকরণ গুদাম এবং 60টি সরবরাহ ডিপো ধ্বংস করেছে। এছাড়া একদিনে রুশ ভূখণ্ড থেকে 72টি ইউক্রেনীয় ড্রোন আটক ও গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, একদিনে সম্মুখ সারির 153টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যেখানে ইউক্রেনীয় সৈন্যরা বিভিন্ন দিক থেকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে। এমনকি ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট ছাড়াও কামান ও গোলাবারুদ ডিপোতে পাল্টা হামলা চালিয়েছে। বাশার আল আসাদের পতনের পর অভ্যুত্থানের নেতা আহমেদ আল শারার অধীনে আগামী সেপ্টেম্বরে হতে যাচ্ছে সংসদ নির্বাচন। 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণ হবে, জানিয়েছে পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চতর কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমদ। সংসদের 210টি আসনের 1/3 অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা কর্তৃক নিযুক্ত হবেন। এছাড়া বাকিরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বলেও জানান তিনি। সশস্ত্র বেদুইন গোষ্ঠী এবং দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে উত্তেজনায় সম্প্রতি আহমেদ আল শারা প্রশাসনের প্রতি গভীর বিভক্তির মধ্যেই নির্বাচনের ঘোষণা এলো।
এদিকে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীন ও ইউরোপের বেশ কয়েকটি দেশ। চীনের বন্যা ও বৃষ্টিতে মারা গেছে অন্তত 4 জন। এছাড়া চীনের 11টি রাজ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। অতিবৃষ্টিতে বেশ কয়েকটি অঞ্চলে ভূমিধসের ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। রাজধানী বেইজিংয়ের বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 4,500 বাসিন্দাকে। এদিকে তাইওয়ানে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বাসাবাড়ি। বেশ কয়েকটি সড়কে জমেছে হাঁটু পানি। ইউরোপের দেশ রোমানিয়ায় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। পানির তোড়ে ভেসে গেছে অনেক বাড়ি। এছাড়া ভেঙে গেছে সড়ক ও মহাসড়ক। জরুরি অবস্থা জারি করা হয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে। এদিকে পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা এবং দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই সংবাদ প্রকাশ করেছে। তারা জানায়, চিদম্বরম এক সাক্ষাৎকারে জানিয়েছে, মোদী সরকারের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির তদন্তে কি বেরিয়ে এসেছে তা প্রকাশ করছে না। সন্ত্রাসীরা ভারতীয় হতে পারে বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীরা পাকিস্তান থেকেই এসেছিল এমন কোনো প্রমাণ নেই বলেও জানান কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় 26 ভারতীয় পর্যটক নিহত হন। পাকিস্তানিরা এই হামলা চালিয়েছে বলে দাবি মোদী সরকারের। মদ্যপ অবস্থায় নিজের বন্ধুকে মারধরের অভিযোগ এসেছে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। রাজধানীর মিরপুর মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী বাদী সিফাতুর রহমান সৌরভ তাসকিন আহমেদের বন্ধু। জাতীয় দলের এই পেসার নিজেই ফোন করে তাকে গাড়িতে ডেকে তোলেন। এরপর সেখানেই তাকে কিল ঘুষি দিয়ে জখম করা হয়। এমন সময় বাদীকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে তাসকিনের বিরুদ্ধে। সোমবার রাতে মিরপুর 1 এলাকায় এই ঘটনা ঘটে। এরপর রাতেই মিরপুর মডেল থানায় জাতীয় দলের এই তারকার বিপক্ষে জিডি করা হয়। থানা থেকে এরই মাঝে জিডির তথ্য নিশ্চিত করা হয়েছে। এর সঙ্গে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এদিকে আরও একবার ইউরোপিয়ান ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ইংল্যান্ডের মেয়েরা। সুইজারল্যান্ডের বাসেলে স্পেনকে হারিয়ে নারীদের ইউরোতে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে দ্য লায়নেসরা। ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বদলি নামা ফুটবলার ক্লোয়ি কেলি এবং গোলরক্ষক হ্যানা হ্যামস্টন। ট্রাইব্রেকারে স্পেনের 2 শট ঠেকিয়েছেন হ্যামস্টন, আর শেষটা করেছেন ক্লোয়ি কেলি। তার পেনাল্টিতেই নিশ্চিত হয় ইংলিশদের টানা দ্বিতীয় শিরোপা। যদিও ফাইনালে লিড পেয়েছিল স্পেনই। ম্যাচের 25 মিনিটে স্পেন লিড পায় মারিওনা কালদেন্তের গোলে। বিরতির পর ইংল্যান্ড ম্যাচে সমতায় ফেরে 57 মিনিটে। ফরওয়ার্ড অ্যালিসিয়া রুসো গোল করে ম্যাচে আনেন 1-1 সমতা। পরবর্তীতে 120 মিনিট পর্যন্ত আর গোল না হলে ম্যাচ যায় ট্রাইব্রেকারে। সেখানেই 3-1 ব্যবধানের জয়ে নিশ্চিত হয় ইংল্যান্ডের ইউরো শিরোপা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।